হ্যাঁ, এটা তো একটা মানে মানে ব্যক্তি হিসাবেও দেখা গেছে যে ওনার হয়তো আমি জানি না মানসিক কোনো ব্যাপারটা থাকতে পারে। কারণ যেটা ভাইরাল হয়েছে বিশেষ করে একটা টক শোতে উনি যেভাবে কথা বলেছেন, যেভাবে বাক্য উচ্চারণ করেছেন, তাতে কি বলা হয়, যে কোনো সুস্থ মানুষই অবাক হয়ে যাবেন যে এভাবে একটা মানুষ এমন করে কথা বলতে পারে। এবং সেই মানুষের পিছনে লাগতো, আমার পিছনেও লেগেছিল, একটা রীতিমতো কি বলা হয় মানববন্ধনও করেছিল আমার একটা বইয়ের এগেনস্টে। হ্যাঁ, এবং যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কারণেই আমাকে এখনও কি বলা হয় একাডেমিক অ্যাক্টিভিটিস থেকে আমাকে বাদ দিয়েছে। তার এই কারণেই যেই কি বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তারা তো এখন নেই যদিও, তারা আমি সব একাডেমিক অ্যাক্টিভিটিস থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, যদি আমি রিটায়ার্ড হয়ে গেছি। তো এবং তার কারণেই, এবং সে এটা মূলে ছিল, যেটা আমি একটু অবাকই হয়ে গেছি, কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকও না, সে একজন মানে কি বলা হয় রিটায়ার্ড জাজ। হ্যাঁ, এবং সে সমালোচনা করেছে বলেই এই জিনিসটা হয়ে, যেটা আমিও একটু অবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে বলবে না আমার তো এখানে মুক্ত চিন্তার ব্যাপার, কিন্তু এটা তো বই, এটা তো আর অন্য কিছু না। যেটা একটা হতো যে আমি একটা খুব বাজে কথা বলেছি, তাহলে একটা হতো, বা আমি একটা কথা বলেছি যেটার খুবই শুনতে খারাপ লাগছে, তাও হতে পারে। তো এবং আমাকে কখন ডাকেও নি, মানে এটা নিয়ে আমাকে কখনো করেনি। মানে নর্মালি তো একটা কমিটি যখন করা হয়, সে কমিটি তো ডাকবে, মানে যার অ্যাগেনস্টে অ্যালিগেশন আছে তাকে তো ডাকবে যে কি হয়েছে। আমাকে কখনো ডাকেনি, রিপোর্ট হোক তারা পাস টাস করে তাকে তো আমাকে বাদ দিই। তো এই ধরনের সে আমি পরে শুনলাম যে না আমার অ্যাগেনস্টে যে লেগেছিল তা না, সে অনেকেরই অ্যাগেনস্টে লেগেছিল। তার বলে এটা স্বভাবের মধ্যে ছিল, এক এক সময় এক এক মানুষের অ্যাগেনস্টে লেগেছে। আমি যেটা অবাক হয়েছে যে বিশ্ববিদ্যালয়, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কেন দাঁড়ালো না আমার পক্ষে, মানে এটা নিয়ে আমিও একটু অবাক হয়ে গেছিলাম তখন। তারপরে বুঝলাম যে না, রাজনীতি এমন পর্যায়ে চলে গেছিলো, দলীয় রাজনীতি ইত্যাদি, যে কোনো একটা দলে থাকতে হবে। যদি সে কোনো দলে না, তাহলে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, মানে সে তাহলে সব জায়গা থেকে ঝামেলা পড়ে, মানে হয় সে আমার দলে থাকতে হবে, না ওই কোনো একটা দলে তাকে থাকতেই হবে। যদি কেউ দলে না থাকে তা নিশ্চয়ই তার মাথা খারাপ, না হলে কোনো চালবাজ, না হলে কোনো একটা কিছু সুবিধা নিচ্ছে ইত্যাদি, কোনো একটা কিছু বলবে। এই একটা কাঠামো তৈরি হয়ে গেছে। তো ভেরি আনফর্চুনেট যে এই মানুষের পিছনে লেগেছে। এখন আশা করি যেই আইনের যে প্রক্রিয়া আছে সেগুলো হয়তো এখন সামনে চলে আসবে। মানে উনি নিজেই আইনের সাথে জড়িত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আইনই আবার তাকে ধরেছে। তো দেখা দরকার। এমনিতে একটা জায়গা তিনি বলছেন যে প্রশাসনের ভয়ে থেকে পালাচ্ছেন। আমার সাথে ওনার কোনো জীবনে কোনো সরাসরি কোনো কথা হয়নি। আমি কি বলা হয়, একবার এক টক শোতে পাশে বসেছিল, কিন্তু আমার সাথে কোনো কমিউনিকেশন হয়নি, আমি চিন্তামও না তাকে। ইনফ্যাক্ট আমার সাথে যখন আমার বিরুদ্ধে যখন উনি লেখালেখি করেছেন, উনি লিখেছেন কিছুদিন কি বলা হয় 6-8 মাসেও আগেও মনে লিখেছিলেন আমার বিরুদ্ধে। আমি প্রথম যখন জানলাম আমি বলেছি সে কে। আমি আসলে চিনতাম না, একেবারেই জানতামই না আমি উনি কে। বলি উনি কে, তো বলি আপনি চেনেন না, আপনার সাথে কোনো সময় নিশ্চয়ই আপনার সাথে কোনো একটা হয়। আমি আমার সাথে জীবনে কথাও বলিনি, জীবনের সাথে তার সাথে কোনো টক শো করিনি। মানে একেবারে আছে না যে হতে পারে যে কোনো একটা জায়গায় হয়তো কথাবার্তা কাটাকাটি হয়েছে ইত্যাদি, সেটাও হয়নি। আমি তো এটা অবাকই হয়েছি, আমি তো চিনি না তাকে। তো আমি আসলে তাকে একেবারেই চিনি না। তখন ওই মানে আইন প্রক্রিয়ায় আশা করি হয়তো কিছু হয়তো তাকে ওইভাবে হয়তো দেখবে হয়তো। আপনি কোনো অবস্থানে যাবেন কিনা? না, আমি কি বলা হয় মানে একাডেমিকের একটা হলো যে আমার চিন্তাভাবনা নিয়ে সমালোচনা হতে পারে, কারণ আমি তো বেদ বাক্য বলছি না কোনো, তাই না? আমি তো ক্লেমও করছি না যে আমি যেটা বলছি এটাই একেবারে পারফেক্ট। সো আমার চিন্তাভাবনা নিয়ে লেখালেখি নিয়ে
সমালোচনা হতে পারে, কোনো সন্দেহ নেই, এবং তর্ক বিতর্ক হতে পারে, সেটা নিয়ে আমি রাজি আছি তর্ক বিতর্ক করতে, কারণ আমার ভিউ পয়েন্ট যে একটা পারফেক্ট হবে তা না, কিন্তু তর্ক বিতর্কের মধ্যে যেন পার্সোনাল অ্যাটাক না হয়। মানে আমি একজনকে পছন্দ নাও করতে পারি, কিন্তু সে যদি বা আমি তার মতের সাথে নাও মিল হতে, আমি ইনফ্যাক্ট আমি যাদের সাথে মতের মিল হয় না, মানে মিল নেই, তাদের সাথে কিন্তু আমি আসলে সবসময় তর্ক করি, মানে তাদের সাথেই আমার মজা লাগে একটা আলোচনা করতে, নাহলে যে আমার মতের মিল তার সাথে করে আমি কি করব, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় ওই টলারেন্সটা যেন বাড়ে, মানে এই স্পিরিটের, এই পুরো আন্দোলনের বড় একটা কাঠামো আমার মনে হয় যেটার উপর জোর দেওয়া উচিত সবারই, বিশেষ করে ইয়াং ফোর্সদেরও এবং ওল্ড ফোর্সদেরও, সেটা হলো আমাদের সহিষ্ণুতাটা যেন বাড়ে, টলারেন্স যেন বাড়ে, যে না, ইনফ্যাক্ট ইমাম আবু হানিফার একটা সুন্দর কথা আছে, হানাফি মাযহাবের যিনি ফাউন্ডার, তো ইমাম আবু হানিফা বলেছেন যে আমি যেটা বলেছি সেটা সত্য নাও হতে পারে, কিন্তু তুমি যেটা বলেছো সেটাও সত্য না হতে পারে, কিন্তু তুমি যে বলবা সেটা আমি শুনতে রাজি আছি, আর আমি যেটা বলবো সেটাও যেন তুমি শুনতে। এই যে প্রচণ্ড একটা টলারেন্ট কিন্তু, যে বলছে যে আমি যে বলছি সেটাই যে রাইট হবে, সেটা রাইট নাও হতে পারে, কিন্তু আমার সে অধিকার থাকা দরকার। আবার তুমি যে বলছো সেটা পুরোপুরি রাইট না হতে পারে, কিন্তু তোমার সে অধিকার দরকার। তো ওই জায়গায় আমি মনে করি ইমাম আবু হানিফার ওই কথাটা সবারই একটু মনে রাখলে আমার মনে হয় এই টলারেন্সটা বাড়বে, এই টলারেন্সের এই সহিষ্ণুতা কিন্তু একটা কমে যাচ্ছে। তো সেই জায়গায় যদি এই যে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা যদি সামনে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আরেকটা লেভেলে একটা রাষ্ট্রের কাঠামো তৈরি করতে পারলাম।